হাই এভরিওয়ান, তাহলে এই ক্লাসে আমরা সালফার সম্পর্কে দেখব। তাহলে ফার্স্টেই সালফারের যে রূপভেদগুলো আছে তার মধ্যে যে অন্যতম রূপভেদগুলো সেইগুলো হচ্ছে ফার্স্ট বলয়াকার। তাহলে বলয়াকার রূপভেদে তোমার 6টা থেকে 20টা সালফার পরমাণু থাকবে। সেকেন্ড ক্যাটিনা। তাহলে ক্যাটিনা এই ধরনের যে রূপভেদটা এটা কী হয়, শৃঙ্খল আকার হয়। হলো। থার্ড ক্ষুদ্র অণুযুক্ত। তাহলে ক্ষুদ্র অণুযুক্ত এই ধরনের রূপভেদগুলোতে 2 থেকে 5টা সালফার অণু থাকে। হয়েছে। এই ক্ষুদ্র অণুযুক্ত সালফার রূপভেদগুলো এর অস্থিতিশীল হয়, মানে আনস্টেবল হয়, আর অস্থায়ী হয়। ঠিক আছে। আচ্ছা, এরপরে এই যে বলয়াকার সালফারগুলো দেখলে এটার আবার 3টে ভাগ। একটা হচ্ছে আলফা সালফার, যেটাকে আমরা রোম্বিক সালফার বলছি, এটা সবচেয়ে বেশি স্টেবল। 2 নাম্বার মনোক্লিনিক সালফার বা বিটা সালফার। 3 নাম্বার সাইক্লো S6 সালফার, যেটাকে আমরা বলছি গামা সালফার। হয়েছে। তাহলে 3টের মধ্যে সবচেয়ে কোনটা বেশি স্টেবল? আলফা সালফার বা রোম্বিক সালফারটা। হয়েছে। এই রোম্বিক সালফার বা আলফা সালফারকে তুমি যদি 369 কেলভিন তাপমাত্রা উপরে নিয়ে যাও, এটা কি উৎপন্ন করে? বিটা সালফার বা মনোক্লিনিক সালফার। আবার উল্টোভাবে বললে এই বিটা মনোক্লিনিক সালফারটাকে যদি তুমি 369 কেলভিনের নিচে নিয়ে যাও, কি উৎপন্ন করবে? রোম্বিক সালফার। বোঝা গেল? আচ্ছা, এরপরে প্রিপারেশান যেগুলো আছে একটু দেখে নেবে। প্রিপারেশান থেকে অ্যাজ সাচ কিছু কোশ্চেন করে না, তাও দেখে নেবে একটু, ঠিক আছে? আচ্ছা, এরপরে ওই যে সালফারের বিভিন্ন রকম অক্সাইড আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে সালফার ডাইঅক্সাইড, SO2। হলো। এরপরে SO2 তৈরি করবে কি করে? ধরো তোমার কাছে আছে Na2SO3, তার সাথে দিলে H2SO4। হলো। তাহলে এই যে SO3 থাকার জন্য SO2 উৎপন্ন হবে, Na2 আর SO4 থাকার জন্য Na2SO4 উৎপন্ন হবে, আর কমপ্লিমেন্টারি জল হয়েছে। এরপরে তাহলে এখানে এই SO2-র সাথে জল উৎপন্ন হওয়ার জন্য এই যে SO2 এটা কি হয়? আর্দ্র প্রকৃতির হয়। বোঝা গেল? তাহলে এই আর্দ্র প্রকৃতি হওয়ার জন্য এটাকে যদি তুমি শুষ্ক করতে চাও, তখন কি করবে? এই SO2-তে একটু ক্যালসিয়াম অক্সাইড দিয়ে দেবে, তাহলে শুষ্ক হয়ে যাবে। কি উৎপন্ন হবে তার সাথে? তাহলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস SO3, তাহলে CaSO3। তাহলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস SO2, ক্যালসিয়াম আছে, সালফার একটা আছে, আর 3টে অক্সিজেন, CaSO3, যেটাকে ক্যালসিয়াম সালফাইড বলা হয়। বোঝা গেল? এরপরে ধরো কপারের সাথে তুমি H2SO4 বিক্রিয়া করাচ্ছ, তাহলে কপার আর SO4 কপার সালফেট উৎপন্ন করবে, SO4-এর জন্য SO2 গ্যাস উৎপন্ন করবে, জল কমপ্লিমেন্টারি। এরপরে ধরো FeS2, এখানে তুমি অক্সিজেনের সাথে বিক্রিয়া করাচ্ছ। হয়েছে। তাহলে S আর O এর জন্য SO2 উৎপন্ন হবে, আর Fe আর O এর জন্য Fe2O3 উৎপন্ন হবে, কারণ Fe-টা +3-তে আছে, ওটা -2-তে আছে। তাহলে +3 × 2 ওভারঅল +6, -2 × 3 ওভারঅল -6, তাহলে ওভারঅল 0। বোঝা গেল? তাহলে এখানে জল উৎপন্ন হবে না, কারণ হাইড্রোজেন তো নেই, তাহলে কমপ্লিমেন্টারি জল কিন্তু এখানে চালিয়ে দেবে না। ঠিক আছে। এরপরে রাসায়নিক ধর্ম। তাহলে রাসায়নিক ধর্মে যখন তুমি SO2-র সাথে জলের বিক্রিয়া করাবে, তাহলে 2টো হাইড্রোজেন আছে, একটা সালফার আছে, 3টে অক্সিজেন আছে, তাহলে কী উৎপন্ন হবে? H2SO3, যেটাকে সালফিউরাস অ্যাসিড বলে। হয়েছে। এই সালফিউরাস অ্যাসিড থেকে যখন তুমি জল বের করে দেবে, কী উৎপন্ন হবে? SO2 উৎপন্ন হবে। তার জন্য এই যে SO2, এটাকে বলা হয় সালফিউরাস অ্যাসিডের অ্যানহাইড্রাইড। মানে কোনো একটা জিনিস থেকে যদি জল বের করে দাও, যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যানহাইড্রাইড। তাহলে SO2টা কার অ্যানহাইড্রাইড? H2SO3 এর অ্যানহাইড্রাইড। বোঝা গেল? এরপরে ধরো তুমি SO2-র সাথে NaOH-এর বিক্রিয়া করাচ্ছ, তাহলে কী উৎপন্ন হয়? সোডিয়াম সালফেট, Na2SO3, তার সাথে জল। বোঝা গেল? এই সোডিয়াম যে সালফেটটা উৎপন্ন হলো, এখানে তুমি যদি আবার SO2 আর জল দাও, কী উৎপন্ন হয়? সোডিয়াম
থায়োসালফেট। তাহলে Na2SO4 মানে সোডিয়াম সালফেট, NaHSO3, আচ্ছা SO4 বললাম না, Na2SO3 এটা হচ্ছে সোডিয়াম সালফেট, NaHSO3 এটা হচ্ছে সোডিয়াম বাইসালফেট। ক্লিয়ার? আচ্ছা, এরপরে ধরো সোডিয়াম কার্বনেট আছে NO2CO3, এখানে তুমি SO2 গ্যাস চালনা করলে জলের উপস্থিতিতে, হয়েছে? তাহলে যেমন সোডিয়াম সালফেটে SO2 জল দিলে সোডিয়াম বাইসালফেট হচ্ছিল, এখানে কি উৎপন্ন হবে? NaHSO3 প্লাস CO2। তাহলে এই যে CO3 ছিল, এখান থেকে CO2 গ্যাস উৎপন্ন হচ্ছে, আর আগের মতোই সোডিয়াম বাইসালফেট বা সালফাইড এখানে উৎপন্ন হবে, হয়েছে? তাহলে এটা একটু খেয়াল রাখবে। তাহলে প্রথম ধাপে মনে রাখবে যে সোডিয়াম সালফেট, তারপরে যখন SO2 আর জল দিচ্ছ সোডিয়াম বাইসালফাইড, ওটা হয়তো কিছু জায়গায় আমি বাইসালফেট বলে দিয়েছি, ঠিক আছে, বাইসালফাইড। আচ্ছা, এরপরে যখন তুমি ওই সোডিয়াম কার্বনেটে ওই SO2 আর জল দেবে, এখানেও সেই সোডিয়াম বাইসালফাইড উৎপন্ন হবে, তার সাথে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, CO3 থাকার জন্য কার্বন ডাইঅক্সাইড। ক্লিয়ার? ওকে। এরপরে দেখবে একটা ঘটনা বলা আছে, যখন তুমি চুন জলের মধ্যে দিয়ে ওই SO2 গ্যাস চালানো করো, চুন জলটা কী হয়ে যায়? ঘোলা হয়ে যায়। কেন বলো তো? তাহলে চুন জল মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এখানে তুমি SO2 গ্যাস যখনই দেবে তখন কী উৎপন্ন হবে? CaSO3, ক্যালসিয়াম সালফাইড। তাহলে ক্যালসিয়াম সালফাইডটা কী হয়? জলে অদ্রাব্য হয়, মানে দ্রবীভূত হয় না। তাহলে জলে অদ্রাব্য হওয়ার জন্য জলটা কী লাগে? ঘোলা লাগে দেখতে। হয়েছে? তার সাথে জল। এরপরে এই ঘোলা জলে যখন তুমি আবার অতিরিক্ত SO2 দেবে, মানে এই যে CaSO3 বা ক্যালসিয়াম সালফাইডে যখন তুমি আবার অতিরিক্ত SO2 আর জল দেবে, কী উৎপন্ন হয়? ক্যালসিয়াম বাইসালফাইড, যেটাকে বলছে CaHSO3(2) হয়েছে? এটা হচ্ছে জলে দ্রাব্য, এই জন্য ওই ঘোলা জলটা আবার স্বচ্ছ হয়ে যায়। বোঝা গেল? তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে যখন তুমি SO2 দিচ্ছ, তখন তোমার ক্যালসিয়াম সালফাইড উৎপন্ন হচ্ছে, যেটা হচ্ছে জলে অদ্রাব্য, তার জন্য জলটা ঘোলা হয়ে যাচ্ছে। এর পরের ধাপে যখন ওই ক্যালসিয়াম সালফাইডে আবার অতিরিক্ত SO2 গ্যাস চালানো করছো, তখন ক্যালসিয়াম বাইসালফাইড উৎপন্ন হচ্ছে, যেটা হচ্ছে জলে দ্রাব্য, তার জন্য ওই ঘোলা জলটা আবার পুনরায় স্বচ্ছ হয়ে যাচ্ছে। হয়েছে? ওকে। এরপর মনে রাখবে যে SO2 গ্যাসটা দাহ্য নয় আর দহনেও সহায়তা করে না। এরপরে যখন তুমি জ্বলন্ত কার্বনের মধ্যে SO2 গ্যাস চালানো করবে, তখন কার্বন আছে, অক্সিজেন আছে, মানে CO2 গ্যাস উৎপন্ন হবে, আর এখান থেকে সালফারটা বেরিয়ে যাবে। যখন জ্বলন্ত Mg এর মধ্যে SO2 গ্যাস দেবে, তাহলে ম্যাগনেসিয়াম আছে, অক্সিজেন আছে, মানে MgO হবে, ম্যাগনেসিয়াম আছে, সালফার আছে, মানে MgS হবে। হলো? জ্বলন্ত বা উত্তপ্ত, জ্বলন্ত বলাটা ভুল, উত্তপ্ত কে এর মধ্যে যখন SO2 দেবে, তখন কি উৎপন্ন হবে? এটা একটু মনে রাখতে হয়, K2SO3 আর K2H2O3, বুঝছে? আচ্ছা, এরপরে সালফার ডাইঅক্সাইডকে যখন তুমি হিট করবে SO2কে, তখন সেখান থেকে সালফার আর অক্সিজেনটা আলাদা হয়ে যায়। বুঝছে? তাহলে এগুলো হচ্ছে তোমার জেনারেল বিক্রিয়া ছিল। এরপরে বিজারণ বিক্রিয়াগুলো আছে, এই বিজারণ বিক্রিয়াগুলো ইম্পর্টেন্ট, কারণ এখানে কালার চেঞ্জের দেখবে অনেকগুলো রিয়াকশান তুমি দেখতে পাবে। তাহলে এই রিয়াকশানগুলো জিজ্ঞেস করতে পারে যে এখানে SO2 গ্যাস চালানো করলো, তাহলে তোমার কী উৎপন্ন হবে বলো। হয়েছে? তাহলে মনে রাখবে যখন তুমি SO2-তে জল দেবে, এখান থেকে উৎপন্ন হবে তোমার H2SO4 আর হাইড্রোজেন, যেটাকে আমরা জায়মান হাইড্রোজেন বলছি। যেমন ওজনের ক্ষেত্রে জায়মান অক্সিজেন উৎপন্ন হয়েছিল, এখানে উৎপন্ন হচ্ছে জায়মান হাইড্রোজেন। তাহলে ওখানেও বিরঞ্জন হবে অক্সিজেনের উপস্থিতিতে, জায়মান অক্সিজেন, এখানেও বিরঞ্জন হবে জায়মান হাইড্রোজেনের উপস্থিতিতে। হয়েছে? কোনটা পার্মানেন্ট? যেটা জায়মান অক্সিজেন করছে, জায়মান হাইড্রোজেনের বিরঞ্জনটা পার্মানেন্ট নয়। ঠিক আছে? ওকে। তাহলে যখন তুমি সিম্পল হ্যালোজেনের সাথে জলের উপস্থিতিতে SO2 গ্যাসকে চালনা করবে, তো সেখান থেকে তোমার হ্যালোজেন অ্যাসিড উৎপন্ন হবে, তার সাথে SO2-র জন্য H2SO4 উৎপন্ন হবে। তাহলে এখানে 0 আছে, এখানে -1 আছে, এখানে সালফারটা +4-এ আছে, +6-এ আছে। তাহলে সালফারটা দেখো নিজে জারিত হলো,
আর এই হ্যালোজেনটাকে বিজারিত করলো, 0 থেকে -1 মানে বিজারিত করলো। তাহলে এসওটা কী হিসাবে কাজ করলো? বিজারক হিসাবে কাজ করলো, তার জন্যই বিজারণ ধর্ম দেখাচ্ছে। তাহলে অন্যকে বিজারিত করে নিজে জারিত হয়ে গেল। ধরো FeCl3, তাহলে এখানে সালফার ডাইঅক্সাইড জল দিয়ে দাও, তাহলে FeCl3-তে +3-তে আছে, কী উৎপন্ন হবে? FeCl2, এখানে +2-তে আছে, তার সাথে HCl আর H2SO4, তাহলে এখানে +4 আছে, এখানে +6 আছে, তাহলে নিজে +4 থেকে +6-এ জারিত হয়ে গেল, এটাকে +3 থেকে +2-তে বিজারিত করে দিল। এখানে এই যে FeCl3টা আছে, এটার বর্ণ হচ্ছে হলুদ, FeCl2টা এটা হচ্ছে বর্ণহীন, বোঝা গেল? এরপরে ধরো KMnO4 আছে, তাহলে Mnটা +7-এ আছে, এখানে তুমি SO2 জল দিয়ে দিয়েছো, তাহলে SO2 থেকে তোমার H2SO4 উৎপন্ন হচ্ছে। পটাশিয়াম থেকে কি উৎপন্ন হয়? K2SO4, Mn থেকে MnSO4, বিক্রিয়াটা আগেও ছিল, তাহলে এখানে SO4টা +4-এ আছে, H2SO4 +6-এ হয়ে গেল, আর এখানে ম্যাঙ্গানিজটা +7-এ ছিল, এখানে +2-তে, তাহলে +7 থেকে +2-তে চলে গেল, মানে বিজারিত করে দিল, আর নিজে +4 থেকে +6-এ জারিত হয়ে গেল। তাহলে এই যে KMnO4, এটার বর্ণ হচ্ছে তোমার বেগুনি, আমরা জানি পটাশিয়াম পারম্যাঙ্গানেট বেগুনি হয়, আর এই যে MnSO4 তুমি পেলে, এটা হচ্ছে পেল পিঙ্ক, মানে হালকা গোলাপি হলো। আচ্ছা, এরপর ধরো K2Cr2O7, এখানে তুমি দিচ্ছ SO2 আর জল, হয়েছে? তাহলে K2Cr2O7 ক্রোমিয়ামটা +6-এ আছে, এটা কী হয়? কমলা বর্ণের হয়। তাহলে এখানে যখনই তুমি রিয়াকশানটা করাবে, কী উৎপন্ন হবে? Cr2SO4-এর হোল 3, Crটা +3-তে আছে, এটা কী কালার হয়? সবুজ কালারের হয়, হয়েছে? তার সাথে পটাশিয়াম থাকার জন্য K2SO4, আর জল তো কমপ্লিমেন্টারি। এরপর KiO3, এখানে তুমি দিচ্ছ SO2 আর জল, হয়েছে? তাহলে এখান থেকে কী উৎপন্ন হবে? KHSO4 প্লাস H2SO4 প্লাস I2, তাহলে এখানে +5-এ আছে, এখানে আইটা 0তে আছে, এখানে সালফারটা +4-এ, এখানে H2SO4 +6-এ, এখানেও +6-এ আছে, হয়েছে? তাহলে সালফারটা +4 থেকে +6-এ গেল, মানে নিজে জারিত হয়ে গেল, আর আয়োডিনটাকে +5 থেকে 0-তে নিয়ে গেল, মানে বিজারিত করে দিল। এখানে দুটোর বর্ণই সাদা হয়, এটাও সাদা হয়, এটাও সাদা হয়, হয়েছে? তাহলে বর্ণের দিক থেকে এটা ইম্পর্টেন্ট নয়। এরপরে যখন তুমি PbO2 এটার সাথে SO2 এর বিক্রিয়া করাবে, এখানে জল দিতে হয় না, তাহলে এই যে PbO2টা আছে, এটার বর্ণ হচ্ছে কালো, তাহলে PbO2 থেকে SO2 এর জন্য PbSO4 উৎপন্ন হয়, আর কিছু উৎপন্ন হয় না, এটা হচ্ছে সাদা, হলো? তাহলে এই হচ্ছে কেস। এরপরে জারণ বিক্রিয়া, তাহলে জারণ বিক্রিয়া মানে কি? অন্যকে জারিত করে নিজে বিজারিত হবে। তাহলে ধরো SO2-কে তুমি বিক্রিয়া করালে কার সাথে? H2S-এর সাথে, তাহলে এখান থেকে উৎপন্ন হবে কি? হাইড্রোজেন অক্সিজেন থেকে জল, আর শুধু সালফারটা পড়ে থাকবে, তাহলে এখানে +4-এ আছে, হয়েছে? এটা -2-তে আছে, এখানে 0-তে আছে, তাহলে কি বলবে? তাহলে সালফারটা +4 থেকে কিসে গেল? 0-তে গেল, মানে বিজারিত হলো। আর এই সালফারটাকে কোথায় জারিত করলো? -2 থেকে 0-তে, হয়েছে? তাহলে এখানে ব্যালেন্স করে দেখতে পাবে যে দুটো জল থাকে আর 3টে সালফার থাকে, তাহলে 3টে সালফারের মধ্যে একটা সালফার -2 থেকে 0-তে গেল, আর তাহলে ব্যালেন্সিং এটা 2 হবে, ঠিক আছে? তাহলে দুটো সালফার -2 থেকে 0-তে গেল, মানে জারিত হলো, আর একটা সালফার +4 থেকে 0-তে গেল, মানে বিজারিত হলো, ঠিক আছে? তাহলে SO2 কী করলো? অন্যকে জারিত করে নিজে বিজারিত হলো, তার জন্য জারণ ধর্ম দেখাচ্ছে। ধরো SO2, এখানে পটাশিয়াম দিয়েছো, তাহলে কী উৎপন্ন হচ্ছিল? এই রিঅ্যাকশনটা আগেও দেখেছি, K2SO3 তার সাথে K2H2O3, তাহলে পটাশিয়াম 0-তে আছে, এখানেও +1, এখানেও পটাশিয়াম +1, এখানে সালফার +4, এখান থেকে +6, হয়েছে? তাহলে কী করলো? অন্যকে জারিত করলো। আচ্ছা, সালফারটা +6-এ, +4, আচ্ছা এখানে তাহলে জারিত হচ্ছে না, এক সেকেন্ড, তাহলে K2SO3 তার সাথে K2H2O3, তাহলে এখানে পটাশিয়াম ধরো +1 আছে, এখানেও +1 আছে, সালফারটা এখানে কততে আছে? +3-তে, এখানে বিজারিত হলো, দেখো। তাহলে +4 থেকে +3-তে গেল,
মানে জারণ সংখ্যাটা কমে গেল। এখানে 0 থেকে +1 বা 0 থেকে +1 ওটাও বলতে পারো, হয়েছে। তাহলে একই সাথে পটাশিয়ামটাকে জারিত করে দিল আর নিজে বিজারিত হয়ে গেল, হয়েছে। এরপরে দেখবে দুটো রিয়াকশান লেখা আছে, একই ধরনের রিয়াকশান। এসএনটা +2 থেকে +4-এ গেল আর সালফারটা +4 থেকে 0-তে গেল, তার অন্যকে জারিত করে নিজে বিজারিত হলো। এইচজিটা +1 থেকে +2-তে গেল মানে জারিত হলো, আর সালফারটা নিজে +4 থেকে 0-তে গেল মানে বিজারিত হলো, হয়েছে। এরপরে আছে দ্রুত বিক্রিয়া। তাহলে দ্রুত বিক্রিয়া মানে কি, জাস্ট অ্যাড হয়ে যাবে। তাহলে যখন তুমি SO2-তে অক্সিজেন দিয়ে দেবে ইন প্রেজেন্স অফ প্লাটিনাম অ্যাসবেস্টাস 723 কেলভিন তাপমাত্রা অথবা ভ্যানাডিয়াম পেন্টক্সাইড 773 কেলভিন তাপমাত্রা, এখান থেকে কী উৎপন্ন হয়, SO3। এটা সালফিউরিক অ্যাসিডের প্রিপারেশনের বিক্রিয়াটা ছিল ক্লাস 10-এ। এরপরে যখন তুমি SO2-র সাথে Cl2 দিয়ে দেবে তখন কী উৎপন্ন হবে, SO2Cl2, যেটাকে আমরা বলছি সালফিউরিল ক্লোরাইড, হয়েছে। আচ্ছা, Na2O2, এখানে যখন তুমি SO2 দিয়ে দেবে কী উৎপন্ন হবে, Na2SO4। দেখো দুটো সোডিয়াম ছিল, দুটো সোডিয়াম আছে, SO2 আর O2 মিলে SO4, সোডিয়াম সালফেট, মিটে গেল। আচ্ছা, এরপর বিরঞ্জন। তাহলে কি বললাম যে SO2টা যখন জলের সাথে বিক্রিয়া করে ওখান থেকে কী উৎপন্ন হয়, H2SO4 আর H, হয়েছে। তাহলে এই যে Hটা আছে এটাকে আমরা বলছি জায়মান হাইড্রোজেন, যেটা বিরঞ্জন ঘটায়। তাহলে অক্সিজেনের দ্বারা যে বিরঞ্জনটা হয় সেটা স্থায়ী হয়, আর হাইড্রোজেনের দ্বারা যে বিরঞ্জনটা হয় সেটা হচ্ছে অস্থায়ী, হয়েছে। এরপরে আয়নায়ন মানে নিজে আয়নিত হবে আর কি। তাহলে দুটো যদি SO2 থাকে তার মধ্যে একটা উৎপন্ন করবে SO2+, আর একটা উৎপন্ন করবে SO3 2-, মানে একটা অক্সিজেন এখান থেকে এখানে ট্রান্সফার হচ্ছে, ধরো SO4 + SO4, SO2 + SO2, তাহলে এখানে অক্সিজেন এখানে একটা যাচ্ছে, তো এখানে কী উৎপন্ন করবে, SO2+, আর যেহেতু এখানে একটা অক্সিজেন চলে গেল তার জন্য SO3 2-, এটাকে বলছে আয়নায়ন। এরপরে PCl5-এর সাথে বিক্রিয়া। তাহলে PCl5 যখন SO2-র সাথে বিক্রিয়া করবে কী উৎপন্ন করবে, SOCl2 + POCl3, ঠিক আছে। SOCl2 মানে থায়োনিল ক্লোরাইড, POCl3 মানে ফসফরাস অক্সিক্লোরাইড। ব্যবহার, সোডিয়াম মেটাবাই সালফেট তৈরি করতে ব্যবহার করা হয়, প্রিজারভেটিভ হিসাবে যেটা ব্যবহৃত হয় আর কি। নেক্সট, হিমায়ক হিসাবে আর দ্রাবক হিসাবে ব্যবহার করা হয়। নেক্সট, ক্লোরিন অপসারণের জন্য ব্যবহার করা হয়, যেটাকে আমরা বলছি অ্যান্টিক্লোর। কোনো জায়গায় যদি ক্লোরিনটা বের করো সেটাকে বলা হয় অ্যান্টিক্লোর, ঠিক আছে। শনাক্তকরণ, ওই যে তুমি রিয়াকশানগুলো দেখলে যেখানে বিভিন্ন রকম কালার চেঞ্জ হচ্ছিলো ওই বিক্রিয়াগুলোকে তুমি শনাক্তকরণ বিক্রিয়া হিসাবে ইউজ করতে পারো, হয়েছে। তাহলে সালফারের অক্সোএসিডের আগে এই জিনিসগুলো মোটামুটি একটু ইম্পর্ট্যান্ট ছিল, যেগুলো কালার চেঞ্জ ব্যাপার সম্পর্কিত জিনিস আছে আর কি, হয়েছে। তাহলে আচ্ছা, একটা জিনিস, ওই Na2SO4 মানে এটা সালফেট, সোডিয়াম সালফেট। তো এরপর আমি মনে হচ্ছে আগে যে Na2SO3গুলো ছিল ওগুলো সালফেট মনে হয় বলে দিলাম, নোটও মনে হয় সালফেটে লেখা আছে, দেখবে। Na2SO4টা সালফেট, কারণ SO4টা সালফেট আয়ন, কিন্তু SO3টা তো সালফেট নয়, এটা একটু কারেকশন করে নেবে। এটা হচ্ছে তোমার সোডিয়াম সালফাইট, হয়েছে। তাহলে যেখানে Na2SO3 ছিল ওগুলো সোডিয়াম সালফাইট, আর NaHSO3 মানে হচ্ছে সোডিয়াম বাইসালফাইট, H ঢুকে গেলে সেটা বাই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা একটু কারেকশন করে নেবে, ভুল বলা হয়ে গেছে, হ্যাঁ। ঠিক আছে, তাহলে পরের ক্লাসে ওই সালফারের যে অক্সোএসিডগুলো আছে ওই পোর্শনটা করাবো, তাহলে মোটামুটি এই অক্সিজেন ফ্যামিলিটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। তারপরে গ্রুপ 17-এও 2 থেকে 3টে ক্লাস হবে, আর গ্রুপ 18-ও সেম। ওকে, থ্যাংক ইউ।